তাহলে তুমি এতদিন সাধনা করেছো কি, মন্ত্র ফু মারবে কি? কিছু যদি না থাকে তাহলে তুমি ছাড়াতে পারবে না। আউট অফ ফোকাস তো আমরা ক্যামেরায় জানি, মোবাইল চালাই সবাই, আউট অফ ফোকাস হওয়ার কিছু নেই। আমি স্থির বসে, তুমি দাঁড়িয়ে ধরছো, আউট অফ ফোকাস হবে কি করে? কেউ তো নড়ছে না, আউট অফ ফোকাস চট করে হওয়ার কথা না। নড়লেও আউট অফ ফোকাস হবে না, ব্লার তো হবে না, ব্লার তো হবে না। আজকে আমরা কোনো কিছুকে ভৌতিক বোঝানোর জন্য সিনেমাতে যেরকম ভাবে সিচুয়েশনকে ক্রিয়েট করা হয় সেটা অটোমেটিক হচ্ছে। অ্যাকচুয়ালি সিনেমাটাও তো রেপ্লিকা, মানে যে জিনিসটা বাস্তবে আছে সেটাকেই ওরা ফুটিয়ে তোলে। হ্যাঁ, কিন্তু আমার সেটা বাস্তবে হয়েছে, ক্যামেরার সামনে ব্যাপারটা আমার বাস্তবে হয়েছে। আমি তাকে ডাকছি আমার শক্তিতে, তিনি আসছেন আমার কাছে আমার ভালোবাসা, তাকে আমি সম্মান জানাচ্ছি, আমার দেওয়া কর্তব্য তাই। তার কাছ থেকে আমি শক্তি ভিক্ষা চাইছি, এটাই আমাদের রীতি। তার কাছে আমি হাত জোর করে কর্মের জন্য বলছি, এটাই আমাদের কালচার। তাকে সর্বশেষে প্রণাম করে বিদায় জানাচ্ছি, এটাই গুরুর শিক্ষা। মেডিটাল এজেন্টে স্বাগত জানাচ্ছি আমি দেবপ্রতিম চক্রবর্তী। আজকে অনেক রকমের ঘটনা, যেটা শিহরণ জায়গায়, যেটা ভয় পাওয়ার ভেতর থেকে, সেই সব ঘটনাগুলো আপনারা আমাদের প্লে লিস্টটা সার্চ করলে, আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝে যাবেন, আর শুনতেও পাবেন। যারা শোনেননি তারা শুনে নেবেন, খুব ভালো লাগবে ঘটনাগুলো শুনতে। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো করুন। সত্যটা ভয়ঙ্কর। অশোক মহারাজ, নমস্কার। নমস্কার। আজকে অনেকদিন তো হয়ে গেল আমাদের এই পডকাস্ট, এই চ্যানেলে, তার বেশিও তোমার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আজকে আমরা একটু এনটিটি, এই যে অলৌকিক দুনিয়াটা আছে, এটাকে একটু অন্যভাবে বা নতুন ভাবে একটু চেনার চেষ্টা করি। শুনলাম যে রিসেন্টলি রাজস্থানের কোথাও একটা ভিজিট হয়েছে, বা কোথাও একটা কোনো ক্লায়েন্টের কাজের জন্য ভিজিট করা হয়েছে, শুনেছি ওখানটা একটু হন্টেড। হন্টেড তান্ত্রিকের কাছে হন্টেড বলে কিছু হয় না। যদি হন্টেড হতো তাহলে গ্রেভিয়ার হন্টেড, শ্মশানের চারিপাশ হন্টেড, শ্মশানের মধ্যস্থ তো হন্টেড কম, তার চারিপাশ পারিপার্শ্বিক জায়গা হন্টেড হতো। তাই একজন উপযুক্ত তান্ত্রিকের কাছে, যারা পৈশাচিক তন্ত্রের সঙ্গে যুক্ত বা যারা তথাকথিত তান্ত্রিক বাদ দিয়ে যাদেরকে আমরা তান্ত্রিক মনে করি, অর্থাৎ তন্ত্র সাধনায় সিদ্ধ ব্যক্তিদের কাছে, শক্তিধর মানুষদের কাছে হন্টেড বলে কিছু হয় না। শরীরী আর অশরীরী, তাদের কাছে অশরীরীর সাবজেক্টটা থাকে। অ্যাকচুয়ালি যেরকম আসলে আমরা ইংরেজি শব্দটাকে প্রাধান্য দিয়ে এসছি বেশি। আমি বরাবর বলে এসছি বশীকরণ, আকর্ষণ, মোহন, তো লোকে একটু নাক সিটকে, না কুচিয়ে, মুখ দেখিয়ে চলে গেছে। তার পাশে যখন কেউ বলেছে মেসমরিজম, হিপনোটিজম, তখন তারা বলেছে ডক্টরেটও হচ্ছে এতে। এটা এটা খুব রিসেন্ট, মানে এটা খুব ট্রেন্ডিং ব্যাপারটা। অ্যাঞ্জেল, আমরা পড়ি ভুলে গেছি, অ্যাঞ্জেলে চলে এসেছে। আমরা তো পরিসাধনা, অপ্সরা সাধনা করেছি, কিঙ্কিনী সাধনা, যক্ষিণী সাধনা করেছি, তো তাদেরকেও তো সেই মহাশক্তি, তাদেরকেও তো আমরা আহ্বান করেছি। কিন্তু ইংরেজি শব্দ বললে ভাবি নতুন একটা বিস্ময়কর কোন জিনিস চলে এসেছে। ওয়েস্টার্নাইজ তন্ত্র, তন্ত্রটা ওয়েস্টার্নাইজ বা নর্দার্নাইজড বা নর্দার্ন সাইড, ইস্টার্ন সাইড, এরকম ভাবে হয় না। তন্ত্রটা সাধনার জিনিস। পরি বলি, অ্যাঞ্জেল বলি, হামজাদ বলি, আমরা পিশাচ বলি, আমরা ব্রহ্মদৈত্যী বলি, বেতাল বলি, আলাদিনের জিন বলি, যাই বলি না কেন সবই অশরীরী। তার বিভিন্ন স্তর আছে,
সেই স্তরগুলোকে আমরা সাধনার মাধ্যমে তাদের অবধি নিজেদেরকে পৌঁছে নিয়ে যেতে পারি। অনেকে বলে আমরা ডেকে নিয়ে আসি, এটা ভুল। তাদের অবধি আগে নিজেকে পৌঁছতে হবে। আমি ডাকবো কাকে? যদি অ্যাড্রেসটাই না জানি। আমার কথাটা কে শুনতে পাবে যদি আমি তার কাছে না পৌঁছই? তাহলে সবার আগে নিজেকে পৌঁছতে হবে, তারপর তিনি তোমার কাছে আসবে। তুমি যদি তার কাছে না পৌঁছতে পারো, তাহলে এই তথাগতিত সবার মতন ঢপবাজি চিটিংবাজি কথাটাই আসবে। ঠিক সেই রকমই বহুদিন শুনেছি, বহু বছর শুনেছি, তোমরাও শুনেছো, সবাই শুনেছো, ভাঙ্গার। রাজস্থানের ভাঙ্গার, রাজস্থান নাম বললে ভৌতিক স্থান ভাঙ্গার। ভাঙ্গার হচ্ছে ফোর্ট, ভাঙ্গার কিলা, ভাঙ্গার জেলখানা, ভাঙ্গার ভাঙ্গারই হয়। আচ্ছা ভাঙ্গার তো মানে হচ্ছে কি এটা ভাঙ্গার না, ভাঙ্গার আর ভাঙ্গার আলাদা। ভাঙ্গর একটা জায়গার নাম, হ্যাঁ, যেখানে ঐতিহাসিক যুগের কিছু ইতিহাস লুকিয়ে আছে। আচ্ছা, হ্যাঁ, এই ভাঙ্গারের গল্পটা মোটামুটি সবার জানা। যেখানে আগে কি হতো, রাজরাজাদের রাজওয়ারদের যুদ্ধ হতো। যুদ্ধ তো হতো তলোয়ারে, কিন্তু সেই সময় তন্ত্রক্রিয়ার একটা ব্যাপার ছিল আচ্ছা, রাজওয়ারদের সময়। তো আশেপাশ থেকে তন্ত্রক্রিয়া করবে, সেই তন্ত্র থেকে বাঁচতে হবে, তার জন্য তান্ত্রিক থাকতেন রাজওয়ারদের। ওদেরও থাকতেন। কেন? বড়মিত ছিলেন না কোন রাজার ঘরের লোক? পুরোহিত শুনেছি, হ্যাঁ, আচার্য আচ্ছা, ছিল না? হ্যাঁ, আচ্ছা। তিনি কে? সাধক। এক্সেবার কারেক্ট, সাধকই তো তান্ত্রিক। হ্যাঁ, তান্ত্রিক বলে তো কেউ টপকায় না রে বাবা। এখন আমি তন্ত্র শিখবো মানে কি না, বশীকরণ করব, মারণ করব। আলটিমেট তো তোমাকে আগে সাধন করতে হবে। মানি ব্যাগের পয়সা কখন খরচ করবে তুমি? যখন তোমার মানি ব্যাগে পয়সাটা আসবে। তো তুমি প্রয়োগ করতে চাইছো মানে খরচ করতে চাইছো, তো খরচ করার আগে তো আয় করতে হবে। হ্যাঁ, আয় না করে খরচ করবে কোথা দিয়ে? ঠিক সেই রকমই এই ভাঙ্গার বিষয়টাকে যখনই সামনে আসে, তো একটা ভৌতিক বিষয় আমাদের বর্তমানে সামনে আসে, যেটা তথাকথিত ঐতিহাসিক যুগে বলছে যে ভাঙ্গারে এক তান্ত্রিকের বাস ছিল, যিনি কালা জাদুর প্রয়োগ করতেন। আচ্ছা, তাহলে রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময় তান্ত্রিক ছিল বাইরের কালা জাদুর স্তর থেকে আটকানোর জন্য। আজকে যদি ভাঙ্গার যাও তো তার স্থান দেখবে একটা একদম পাহাড়ের টিলার চূড়ায় ওপরে, যেখান থেকে তিনি পুরো ফোর্টটাকে কন্ট্রোল দেখতে পেতেন, পুরোটাকে চালাতে পেতেন। ভাঙ্গার যে টোটাল এরিয়াটা, ভাঙ্গাটা তো অনেক বড়, কিন্তু টোটাল যে এরিয়াটা ছিল, তুমি ভিতরে ঢুকলে বুঝতে পারবে না। ভিতরে ঢুকলে মনে হবে এই তো ছোট্ট ফোর্টটাতে ভাঙাচোরা কিছুই নেই। কিন্তু ফোর্টের ওপরে একদম উঠলে তুমি দেখবে বহু দূর থেকে পাঁচিলটা ঘেরা। আজকে তুমি ওই দুর্গা মন্দির যেতে পারবে না। দুর্গা মন্দির বলতে? ওখানে অনেকগুলো মন্দির আছে, শুধুমাত্র একটা মন্দির দেখা যায়, দুটো মন্দির দেখা যায়। আচ্ছা, আর বাকি মন্দিরগুলো কিন্তু সব ভিতরে চলে গেছে। ভিতরে মানে ডুবে যায়নি, জঙ্গলের মধ্যে চলে গেছে, আচ্ছা, যেখানে মানুষ যেতে ভয় পায়। যখন তুমি ফোর্টের ওপরে উঠবে তখন তুমি সেটাকে দেখতে পাবে। দেখতে পাবো, কেন কি এই জঙ্গলে অত হাইট নেই। ওই ফোর্টটা আজকের ডেটে দাঁড়িয়ে একতলা, আগের ডেটে দাঁড়িয়েছিল পাহাড়ের যে চূড়াটা আছে অত অব্দি। প্রথম অবস্থায় বলা হয়েছিল যে এই ফোর্টটা যেন কোনো ছায়া ওই মন্দিরের সামনে একটা মন্দির আছে, মন্দিরে না পড়ে। ফোর্টের ছায়াটা মন্দিরে পড়বে না, ততদিন অব্দি ওখানে ফোর্ট অক্ষত থাকবে। তো রাজরাজাদের রাজত্ব শেষ হয়েছে, আরেক রাজার রাজত্ব এসছে, পালা বদল হয়েছে। এই করতে করতে যখন পালা বদলের পালায় অন্য কারোর রাজত্ব আসে, তখন সে সেটাকে আরো বড় করে। যেমন কর্ম তার তেমন ফল, ফোর্ট ভেঙে পড়ে যায়। মানে আগে যারা বানিয়েছিল তাদের কর্ম ভালো ছিল, তারা শুনেছিল আচার্যের কথা, আর পরের জন শোনেনি, সেটা ভেঙে পড়ে। ভেঙে পড়ে গেছে।
ওই ফোর্টটা একটা সময় জেল ছিল, তারপরে পরে তাদের বসবাসের জন্য বিহার, যেরকম আমরা বলি না ঘুরতে আসা, ওইখানে গিয়ে সময় কাটাবো, তো সময় কাটানোর জায়গা হয়ে যায়। মানে এখন আর কিছু নেই সেরকম? তুমি জঙ্গলই দেখতে পাবে, এখন কিছু নেই বলা ভুল। ভাঙ্গারেতে প্রচুর ধরনের গাছ আছে। আচ্ছা। ভাঙ্গারেতে আমি অনেক রকমের গাছ গাছালি তুলে নিয়ে এসেছি, শিকড় আমার কাছে নেই, আমার শিষ্য নিয়ে চলে গেছে, ওকেই দিয়ে দিয়েছি। আচ্ছা। বাট ওকে দিয়ে তুলিয়েছি, তোল এটা এই কাজের জন্য, ওই কাজের জন্য। আমার তো বৃদ্ধ বয়স, আর আমার কি দরকার এখন ওদের দরকার। না, আমি ভাবলাম যে যখন বললে এখন কিছু নেই বলাটা ভুল, তার মানে আমি ভাবলাম যে কিছু আমাদের জিনিস আছে। ভূত প্রেত হ্যাঁ আছে, সেটারও যাচ্ছি। তো মানে প্রথম হচ্ছে আমার ভেষজ জিনিস আছে। ভেষজ জিনিস বলার কারণ হচ্ছে এর একটা ঘটনা আছে, সেটা আমি পরে আসছি। ভাঙ্গার নিয়ে আগে ঘটনাটা জানার দরকার, তারপরে আমার কি ঘটেছে বা আমরা কি ঘটিয়েছি সেটাই আসবো। তো ওই তান্ত্রিক ওই টিলার উপরে বসে থাকতো, তার কাজ ছিল সম্পূর্ণ জায়গাকে প্রোটেক্ট করা। সেই সময় রানী সাহেবা আসেন, তাকে দেখে তান্ত্রিকের ভালো লেগে যায়। আচ্ছা। তিনি তন্ত্রবিদ্যায় এতটাই পারদর্শী ছিল যে তিনি চেয়েছিলেন যে ক্রিয়া করব আর তিনি তার বশ হয়ে যাবে। তাই ও ওপর থেকে নিচে নেমে আসে, তার কাজ ছিল সব ওপরেই, নিচে নামবার কোনো ব্যাপার ছিল না। ওপর থেকে নিচে নেমে আসে, রানী যখন বাইরে বেরোবে, ওই মার্কেট ঘুরবে, তখন ও মার্কেটে রানীকে ক্রিয়াটা করবে। এই অবস্থায় সে নিচে নেমে আসে ছদ্মবেশের মধ্যে, সেখানে উপস্থিত থাকে। ঘটনাটাকে আমি অনেক ছোট করে বলছি, নাহলে তো বহুত বড় ঘটনা। তো রানীর থেকে আমরা যেরকম জিনিস জোগাড় করি না, চুল ধুলো, এরকম ভাবে তিনি রানীর জিনিস জোগাড় করে নেয়। তারপর তার কালা জাদুর প্রয়োগ আতরের মধ্যে তৈরি করে রানীর সঙ্গে দেখবে এখানে কিছু মানুষজন থাকে না, যারা রানীকে সেবা করেন, যত্ন করেন, রক্ষণাবেক্ষণ করেন। বাই বলে না এদের। এখন ওই শব্দটা বললে তাদেরকে ছোট করা হবে, তাই এইভাবে বলা। অনেকের গায়ে লাগতে পারে, লাগাই উচিত, কারণ কাউকে ছোট করার ব্যাপার নেই। সেখানেতে তার হাত দিয়ে সেই আতরটাকে পাঠানো হয় রানীর কাছে, ছলে বলে কৌশলে। সে অজান্তে রানীর কাছে নিয়ে যায়। তো রানী সেই কিন্তু তিনিও আর একটি তন্ত্র বিদ্যার মধ্যে অধীরত ছিলেন, পারদর্শী না হলেও বিদ্যায় অধীরত ছিলেন, মানে সাধক, কিছুটা সাধনা করেছে। তার কারণ ওই সময় যেহেতু এত তন্ত্রবিদ্যার প্রয়োগ হতো, যেরকম রাজস্থানে কালা জাদুর অনেক বেশি প্রয়োগ হয়। আজকেও যদি তুমি ভাঙ্গার যাও, দেখতে পাবে এখানে ভূত ছাড়ানোর কাজ চলছে। আমি যখন গেছিলাম তখন অলরেডি 2টো ভূত ছাড়ানোর কাজ চলছিল। আমি যখন ভূতকে ডেকেছি তখন আমারই পাশে আরেকজন ভূত ছাড়ানোর কাজ চলছে। তো সেই যেহেতু ওই রেওয়াজটা অনেক বেশি ছিল, সেই কারণে তোমার কিছু না কিছু সবাইকে প্র্যাকটিস করতেই হতো। তো তার কিছুটা ওই বিদ্যার মধ্যে জ্ঞান ছিল, লব্ধ ছিল কিছুটা। সে যখন ওই আতরটাকে ধরে, তো আতরটা দেখছে যে আতরটা এরকম গোল 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 ঘুরছে। শিখে গেছে, আতরটা ঘুরছে। তো সে তার জ্ঞান বুদ্ধির দ্বারা যখন দেখে, তখন দেখছে যে এটা বশীকরণ ক্রিয়ার প্রয়োগ হয়েছে। এই আতরটা ইউজ করলেই বশীকরণ হবে, অর্থাৎ সেই জিনিসটা তার কাছে যাবে। আবার এটা বশীকরণটা ব্ল্যাক ম্যাজিকের থ্রুতেই, কালা জাদুরি। ঠিক আছে, কারণ ওর ভিতরেই আত্মার অনুপ্রবেশ ঘটানো হয়, যে আত্মা তাকে উড়িয়ে নিয়ে গিয়ে সেখানে ফেলবে। এতটা শক্তিশালী অধ্যায়ের মধ্যে ছিল। তো রানী তখন বলছে তার সহচরীকে, এটা যদি আমি তোকে ব্যবহার করতে দিই তাহলে তুই যাবি ওর কাছে, আমি ব্যবহার করলে আমি যাব ওর কাছে, তাহলে কি করা যায়? এটাকে ফেলতে পাষাণে পড়েছে। যথাকর্ম তথা ক্রিয়া, কর্মটা ওরকম হয়েছে। আর তারপর ক্রিয়া কি? পাষাণ গেছে ওই তান্ত্রিকের ঘাড়ের উপরে পড়ে। কালা জাদু এটাই ছিল যে যার উপরে ওটা পড়বে তাকে নিয়েই চলে যাবে। পাষাণে পড়াতে পাষাণটাকে নিয়ে চলে গেছে প্রেতে। প্রেতের আর কোনো দরকার কিছু হিসেব নেই, এ কি জ্যান্ত মরা
কে আমার দেখার ব্যাপার নেই, যার গায়ে পড়বি তার গায়ে নিয়ে চল। আচ্ছা। যেই হুম। ফেলেছে আর পাষাণ উড়ে চলে গেছে তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের কাছে। এবার সবাই জানে ব্যাপারটা, ঘটনাটা পুরো ফোরকাস্ট হয়েছে। হুম। ধরা পড়ে গেছে। হ্যাঁ, ধরা পড়েছে, তান্ত্রিককে মারা হচ্ছে। সেই সময় তান্ত্রিকের একটাই বচন, আজ রাতে এ ভাঙ্গার ধ্বংস হবে। এত সুন্দর ভাঙ্গার ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ, আজ রাতে কেউ বাঁচবে না, সবাই কি মরবে। কিছু লোক ভয় পালিয়েছে, ওই 10-25%, ওদের অনুসারে 25%, হুম। আমার অনুসারে 10 থেকে 25 বলি। হুম। তো এরকম 20-25% লোক যারা ভয়ে পালিয়েছে, বাকি লোক পাত্তাই দেয় না, দেখ আজকে ভাঙ্গার রাত্রে ধ্বংস হয়ে যাবে, হুম। এই গল্প। তারপর এক রাতে ভাঙ্গারের 10,000+ লোক গায়েব। গায়েব। আজকেও ভাঙ্গার গেলে মন্দিরের চূড়াই শুধু পাবে জ্যান্ত, অর্থাৎ আছে, বাকি কারোর চূড়া নেই। মন্দিরের চূড়াটা কি নেগেটিভ হয়, এটা কিছু ওরকম ব্যাপার? না, তলায় পজিটিভ ঊর্জা ছিল বলে ওই নেগেটিভ ঊর্জা ওখানে কার্যকর হয়নি। কারণ প্রত্যেকটা জায়গাতেই একটা নেগেটিভ তো একটা পজিটিভ, এটাই নিয়ম। আলোর বিপরীতে তার ছায়াই থাকবে। সেই রকমই এখানে ওটার শক্তি ছিল বলে ওটা ভাঙেনি, বাকি সব এক রাতের মধ্যে সমাধিস্থ। এই ছিল ভাঙ্গরের ঘটনার একটা ছোট্ট গল্প। এবার যদি আমরা ভাঙ্গারকে দেখি, আমার আগে বহু লোক গেছে, যায়নি এরকম না। আর ভাঙ্গারে গিয়ে আমাদেরকে মনে হচ্ছে যেন গিনিপিগ, একটা লাল কাপড় একটা কালা কাপড় ঘুরে ঘুরে বেড়াচ্ছে পুরো সারা ভাঙ্গরের ওই জঙ্গল এইসবের মধ্যে, সবাই লোক দেখছে এ কোথা থেকে এলো। কেন এরকম? আমি কালো কাপড় পরে ঘুরে বেড়াচ্ছি আর আমার গিনিপিগ কেন? গিনিপিগ ছাড়া আর কি, এখানে তো এমনি সবাই ঘুরতে যায় দেখার জন্য, আর আমরা তো ভূত দেখতে গেছি, ভূত ধরতে গেছি, ভূতের সঙ্গে আলাপ করতে গেছি। কারণ বেসিক্যালি তো ওই রকম ভাবে কেউ যায় না। গেছে পডকাস্টের লোক, গেছে ঘোস্ট রাইট, তোমার হান্ট করে যারা, আচ্ছা, ইনভেস্টিগেটর, হ্যাঁ, এরা যায়। বেসিক্যালি তান্ত্রিকরা খুব কম গেছে। হ্যাঁ, তান্ত্রিকদের কাছে মানে এই ভাঙ্গারটা অত চল নেই যতটা ওই মায়ং আছে। কিন্তু মায়ংয়ের মতোই কি এটা? না, মায়ং তো সাধনার জায়গা, আর ভাঙ্গার হচ্ছে প্রয়োগের জায়গা। তার মধ্যে বর্তমানে খুব কম আছে যারা এই নিয়ে, আমার ভাষায় খুঁজলাবে বলা হয়। কে আছে সুস্থ শরীর ব্যস্ত করতে যাবে? কারণ যদি একটু এদিক ওদিক হয় তাহলে তো নিজেই খুঁজলে যাবে। তার সেই খোঁজলানোতে আমার যখন শিষ্য আমার সঙ্গে যায়, তো ভাঙ্গারে আমার কিছু জিনিস দরকার দেখতে পেয়েছি, যে আমি ওকে বললাম তোল। তো ভাঙ্গারে সবাই সিধে সিধে যায়। যদি ভাঙ্গার রিসার্চ করতে হয় তাহলে ভাঙ্গারের ডান দিক বা দিক যাও, সিধে গিয়ে লাভ নেই। ভাঙ্গার ফোর্টের ঢুকে ডান দিকে বা দিকে চলে যাও। সিধে তো সব যাচ্ছে আসছে, শুধু সিধেই যায় সিধেই আসে। ডান দিকের জঙ্গলে ঢোকো ভিতরে, তবে না তুমি মজাটা পাবে। বা দিকের ভিতরে ঢোকো, যেখানে কেউ যাচ্ছে না, ঢোকো ভেতরে, যাও ওই মন্দিরে। ভাঙা ভাঙা জায়গাগুলো সব পার করে, ভাঙা ভাঙা সামনেও তুমি পাবে। আচ্ছা, তারপর ঢোকো ভিতরে। তবে বলেনি আশেপাশে কেউ? কে কি বলবে? যায়নি কেউ, তো লোকই নেই। আমরা যে ঢুকে গেছি তারপরে কেউ নেই তো। তো ওকে যখন আমি জিনিস তোলাচ্ছি গাছ থেকে, যেই তোলার পর এবার ও ঘুরে এসে বলছে আমি চল, ও আমাকে বলছে না এদিকের রাস্তা না, ওই দিকের রাস্তা। আমি ওকে বারবার বলছি চল এদিকে, বলছে না ওদিকের রাস্তা তো, এদিকের রাস্তা না। তো আমি ওকে ধমক দিয়ে বলে, এই আমি তোর গুরু অশোক মহারাজ। এটা মানেটা কি? হ্যাঁ, জিনিসটা মানে তার কারণ তখন ওকে অলরেডি ধরে নিয়েছে। হ্যাঁ, মানে ওখানে কে ধরেছে? মানে কোনো এন্টিটি? হ্যাঁ, অলরেডি ওকে ধরে নিয়েছে। যেই ধমক দিয়ে ওর হাতটা ধরেছি, ওকে ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। তো ভূতের সঙ্গে লড়তে গেলে সবার আগে মনের সাহস দরকার।
দাহার দিতে হয়, আমাদের ভাষায় বলা হয় দাহার। আর যদি দাহার না দিস তাহলে ভূত ভয় পাবে কোথায়? তো দাহার দেওয়ার দরকার হয়। তো আমি ওর নগরটা দেখছিলাম, তো তখন ওকে আমি বলে, এই আমি তোর গুরু অশোক মহারাজ, বলে ধরেছি যেই, আর ওকে ছেড়ে দিয়েছে, ঝপ করে ছেড়ে দিয়েছে। তো বিষয়টা এটা যে একটা সাধকের মতন সাধককেও কিন্তু যখন তখন সেটা অ্যাটাক করতে পারে। হ্যাঁ, তোমার শিষ্য সাধনা করেছে, তাহলে বোঝো এখানে কিরকম জিনিস আছে, আর কেন তান্ত্রিকরা খুঁজলাতে যায় না। সেই মাত্রা অবধি পৌঁছায়নি, তাই জন্য ওকে আরো আরো আছে। যখন ওকে তারপর নিয়ে আসছি আমরা, দ্বারকাকের পালক, অনেক কিছু অ্যাভেলেবেল ওখানটায়, অনেক শিকড়, অনেক গাছগাছালি, অনেক গাছের কাটা, এগুলো আমাদের কাজে লাগে, সেই কাটাগুলো অনেক অ্যাভেলেবেল ওখানটায়। তো ওখানে বলার কিছু নেই। মানে তুমিও ধরো ওর সাথে চলে গেল, তাহলে খরচার খাতায় মানে কি ও যেরকম কিছু লোক মারা গেছে, পাওয়া গেছে বডি, তাহলে আমরা বডি পাওয়া যেত। লাস্ট মোমেন্টে গিয়ে কন্ট্রোল করতে। আমি যদি তাদের কন্ট্রোলেই চলে যাই, তাহলে লাস্ট মুভমেন্টে কন্ট্রোল করবো কি? মানে ওই যে সেই প্রথম যে তুমি বলেছিলে জলের পাশে দাঁড়িয়ে বারণ করেছিলে এনটিটি কে, তুমি তোমার ক্লায়েন্টকে যে জলের ফালি করে দিয়েছিল, ফালি করে দিয়েছিল দীঘার সমুদ্রের সামনে গিয়ে। ও মানে ওর ক্লোজে গেলে তত বেশি অ্যাট্রাক্ট করতে থাকে। ওর এরিয়াতে তো ও টেনে নিয়ে যাওয়ার প্রকল্পটা তো ওকে ধরেছে, ওর এরিয়াতে ওকে নিয়ে যাবে। আমরা যতদূর ঢুকেছি, তাহলে ওটা ওর এরিয়ার, ওই ওর জায়গা না, মানে ওর আড্ডাখানা না, ওর এরিয়া, কিন্তু ওর আড্ডাখানা না, ওখানে ওর পাওয়ারটা কম। ও ওখানে নিয়ে যাবে যেখানে ও নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, মানে ওর জায়গা মতো। আমার অত সাহস দেখিয়ে তো লাভ নেই বাবা। না, তুমি ফিল করেছো, তোমার কাজ হয়েছে, তুমি চলে এসো, বেরিয়ে আসো। তো ওকে বার করে সেখান থেকে নিয়ে আসি। তো যখন আমি ওকে বার করছি, তোকে তো ধরেছিল রে, বলছে হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না, মাথাটা ভার হয়ে গেল, চোখের সামনে শুধু অন্ধকার আর ঝাপসা, একটাই জায়গা দেখতে পাচ্ছি। ভাঙ্গারে নেই কে বলল? আমি ঠিক ওইটারই আগে, তার আগে কিন্তু আমি আগে অলরেডি একবার পেটকে আহ্বান করে নিয়েছি। কখন? ভাঙ্গারেতে আমি, ওর যখন ওই ঘটনা ঘটে তার আগে আর একটা ঘটনা ঘটিয়ে এসছি আমি ভাঙ্গারের ভিতরেই অলরেডি, যেটার জন্য আমি গেছি। এমনিতে তো ক্লায়েন্টের কাজ করতে গেছি, কাজ চাপাচ্ছি, সেটা আলাদা ব্যাপার। যখন আমি প্রেতকে ডাকি, তো ভাঙ্গারে আমি শিব মন্দির আছে, বড় শ্বেত পাথরের শিব মন্দির আছে, পরিত্যক্তই পড়ে থাকে। দেখবে কিরকম কষ্ট লাগে, কত বড় শিবলিঙ্গটা, কত বড় মন্দির, কিন্তু পরিত্যক্ত। তো উঠে এরকম ভাবে উঠে শিব মন্দির, লেফট সাইডে দুটো ঘর আছে, আর তারপরে উপরে ওঠার জন্য সিঁড়িটা আটকানো গিয়ে। তো দুটো ঘরের মধ্যেই একটা ঘরে ঢুকেছি হালকা ইঞ্চিটি, আর একটা ঘরে দেখলাম একটু ভারী আছে, বেশ ভারী আছে। তার মধ্যে বেশ ভারী ব্যাপারটা রয়েছে। আমি বললাম ঠিক আছে, তাহলে চলো কাজ করা যাক তাহলে এখানে। তো প্রেতকে আহ্বান করতে হয় আমাদের, বিভিন্ন রকম মুদ্রা প্রদর্শন করতে হয়, তারপর প্রেতকে ডাকার প্রয়োজন হয়। তো প্রেতকে যখন ডাকছি তখন ওই এরাই সবাই আমার এই ভিডিওটা করে। আচ্ছা, এই যে প্রেতকে ডাকছো, এটা কি মানে আননোন প্রেতকে ডাকছো? আননোন প্রেতকে, নোন কোনো প্রেত নয়। তুমি যে আহ্বান করো, এই আমি এখানেও দেখেছি আহ্বান করতে। এখানে আমারটা আমি করি, এখানে নোন প্রেত। হ্যাঁ, নোন। হ্যাঁ, যারা আমার কাছে থাকে তাদেরকে। আর ওখানে আননোন প্রেত। ওখানে আননোন, শ্মশানে আননোন, কবরস্থানে আননোন, চৌরাস্তায় যখন করি তখন আননোন, তিন রাস্তায় করি যখন তখন আননোন, সমুদ্রের পাড়ে যখন করি তখন আননোন। তখন আমার লোকজনকে ডাকি। আমার লোকজনকে তখনই ডাকি যখন আমি মনে করি বিপদের মধ্যে যাচ্ছি আমি, তখন আমার লোককে ডাকি, কারণ ওরা আমাকে তখন রক্ষা করবে। এখানে তো আমার লোককে ডেকে আমি তো আমার বাড়িতেই তাকে পাবো। ওখানটায় আমি গেছিলাম যে কাজ চাপিয়ে আসে, চাপান দেওয়া বলে। এটা কি জিনিস? চাপান হচ্ছে প্রেতেদেরকে কাজ ন্যস্ত করা, দেওয়া। তো সেটা দেওয়ার জন্য প্রেতেদের আন্ডারে ফেরতে হয় কাজকে। যে এই যে আননোন প্রেত, এ তোমার কাজটা কি কেন করবে? মুক্তি পাওয়ার জন্য। মুক্তি পাওয়ার জন্য। সবই গিভ এন্ড টেক পলিসি। আহার দিতে হয় না?
এখানে হুম? এখানে তোমার জিনিসপত্র দিতে হয়েছে না, ও আচ্ছা, জিনিসপত্রটাই আহার হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন রকম জিনিসপত্র সবকিছু দিতে হয়েছে, সেটা আর তোলা হয়নি। হুম। ক্রিয়াগুলোর সময় শুধু তোলা হয়নি, মানে তোলার ব্যাপারই ছিল না, ওরা ওটা তুলে নিয়েছে, হুম। তুমি তো নিজে ক্যামেরা বন্দি করেছে। আমি যখন ডাকছি তাদেরকে, আমি তাদেরকে যখন ডাকছি, তো ওরা যখন পরে আমাকে সেটা শো করে ক্যামেরায়, বারবার দেখছে ওরা যে আউট অফ ফোকাস হচ্ছে। আউট অফ ফোকাস তো আমরা ক্যামেরায় জানি, মোবাইল চালাই সবাই, আউট অফ ফোকাস হওয়ার কিছু নেই। আমি স্থির বসে, তুমি দাঁড়িয়ে ধরছো, আউট অফ ফোকাস হবে কি করে? কেউ তো নড়ছে না, আউট অফ হ্যাঁ। ফোকাস চট করে হওয়ার কথা না। নড়লেও আউট অফ ফোকাস হবে না, হ্যাঁ, ব্লার তো হবে না, ব্লার হয় না। ব্লার তো হবে না। আজকে আমরা কোনো কিছুকে ভৌতিক বোঝানোর জন্য সিনেমাতে যেরকম ভাবে সিচুয়েশনকে ক্রিয়েট করা হয়, সেটা অটোমেটিক হচ্ছে। অ্যাকচুয়ালি সিনেমাটাও তো রেপ্লিকা, মানে যে জিনিসটা বাস্তবে আছে সেটাকেই ওরা ফুটিয়ে তোলে, হ্যাঁ, কিন্তু আমার সেটা বাস্তবে হয়েছে, হ্যাঁ। ক্যামেরার সামনে ব্যাপারটা আমার বাস্তবে হয়েছে। আমি তাকে ডাকছি আমার শক্তিতে, তিনি আসছেন আমার কাছে আমার ভালোবাসাতে, তাকে আমি সম্মান জানাচ্ছি, আমার দেওয়া কর্তব্য তাই। তার কাছ থেকে আমি শক্তি ভিক্ষা চাইছি, এটাই আমাদের রীতি। তার কাছে আমি হাত জোর করে কর্মের জন্য বলছি, এটাই আমাদের কালচার। তাকে সর্বশেষে প্রণাম করে বিদায় জানাচ্ছি, এটাই গুরুর শিক্ষা। তুমি শক্তিধর হতে পারো, তুমি অহংকারী নও। তুমি শক্তিধর হতে পারো, তুমি হঠকারী নও। হঠকারী অহংকারী ব্যক্তিদের তন্ত্রের দুনিয়ায় নয়, সাধকের দুনিয়াতে কোনো জায়গা নেই। তন্ত্রের দুনিয়া আছে, মানে এখনকার তাদেরকে চেনে। এখনকার তান্ত্রিকদের কাছে আছে, ওগুলো অহংকারী, ও তো সব জানতা ভগবান। এই সব জানতা গামছাওয়ালা গেঞ্জিওয়ালা কিছু আছে সেরকম, কিন্তু আসল যারা তুমি পাবে মানুষদেরকে, তাদের মধ্যে সেই ক্ষমতা পাবে, তাদেরকে দেখে তুমি মনে করবে যে হ্যাঁ, এর কাছে 1 ঘন্টা না 10 ঘন্টা বসে থাকে। আর এই গামছালাদের কাছে 10 মিনিট বসে থাকতে ইচ্ছে করবে না, তুমি পরিষ্কার বুঝতে পারবে ওই ঢপ মারছে। আর এই ফেসবুক আর ইউটিউব যেহেতু আমাদের প্রচার মাধ্যম হয়ে গেছে, আর এই চামড়ার মুখ, বলা যা ইচ্ছা বলে টুক করে লিখে দিয়ে ফুটে যাবো, হয়ে গেল, সামনেও আসবে না বাবারা। যে বাবারা বলে গিয়ে তারপরে দেখো আয় সামনে, তান্ত্রিক তন্ত্র প্রমাণ করবে এবার তার ক্ষমতা কত। আয়, তুই অনেক বিজ্ঞান ভিত্তিক অনেক কিছু করছিস, আয় না চিড়ে চাপটা করতে পারি কিনা দেখ, তোর বাড়ি আমাকে 6 মাসের জন্য সব কাজ করতে দে, বাড়িকে শ্মশান না বানিয়ে দিতে পেরেছি তো গুরুর নাম পাল্টে ফেলবো আর কান কেটে ফেলবো। ক্ষমতা নেই, মানিস না তো, তাহলে মানিস না, তোর বাড়িতে দে না কাজ করতে, দেখ তোর বাড়ি আমি শ্মশান বানাতে পারি কিনা, নরক লাগাতে পারি কিনা বাড়ির মধ্যে, তোর ভবিষ্যৎ নষ্ট করতে, তোদের ভবিষ্যৎ, তোর না তোদের ওই বাড়িতে থাকা সব মানুষের ভবিষ্যৎ নষ্ট করতে পারি কিনা, ক্ষমতা আছে কিনা দেখি, তাকেই দিচ্ছি। 100% সৎকার কর্ম রেজাল্ট দেওয়া যায় না, হতেই পারে, কিন্তু তা বলে তন্ত্র মিথ্যে কোনোদিনও হয় না। ভবিতব্যের পূর্ণ পরিবর্তন করা যায় না, তবে ভবিতব্য পরিবর্তন করা যায় না সেটা নয়। আমি স্বয়ং বামদেব নই, আমি স্বয়ং তৈলঙ্গের স্বামীও নই, কিন্তু আমি অশোক মহারাজ। আমার গুরু 2 কলম শেখালেও শিখিয়েছে, আর সেই 2 কলমের জোরে এখনো চলি আমি। যেখানে মানুষ 100টা আসলে 90টা মানুষ কিন্তু তার সাফল্য পেয়েছে। দেওয়ার মালিক আমি নই, আমি শুধু আরজি জানানোর মালিক। সেই প্রেতেদেরকেও আরজি জানাই, সেই দেবদেবীদেরও আরজি জানাই, দেয় তারা। শুরু থেকে বলে এসছি, আজকে এই বৃদ্ধ বয়সেও বলছি যে আমি দেনেওয়ালা মালিক নই। অনেকে তার ঘরেতে ছবি রাখে, সিংহাসনে বসায়, আমি বারবার বলি আমার গুরুর বসা, আমার মাদের বসা আমি সব থেকে বেশি আনন্দ পাবো, কারণ এটাই আমার মুহিম, যে ঘরে ঘরে তন্ত্রের উপরে বিশ্বাস আসুক, ঈশ্বরের উপরে বিশ্বাস করুক। আজকের তো দিনে মানুষেরা ওই গিভ এন্ড টেক পলিসিতে বিশ্বাসী। তুমি আমাকে দিয়েছো, তাহলে তুমি ভগবান, না দিতে পারে তো ভগবান বলে কিছু নেই। না, আমি কি দিয়েছি সেটাই তো নেই আসল। আমি পাওয়ার হিসেব করি সবসময়, আমি কি পেয়েছি। আমি যেটা
পাওয়ার জন্য বলছি, তার থেকে কি বেশি দিয়েছি আমি? তবে না আমি কিছু পাবো। 10 টাকার মাল নেবো আর 1 টাকা দেবো, তো 10 টাকার মালটা কি দেবে কেউ? কোথাও গিয়ে না, এই যে আপনাদের মতো যারা আছে, ঠিক আছে, আরো অনেকেই যারা আছে, অনেক বছরের এক্সপিরিয়েন্স, তারা চ্যানেলে প্রোগ্রাম করেছে, টিভি চ্যানেলে, তাদেরকে দেখেছে এই কিছুদিন এই কোভিড আসার পর থেকে তারা আর লাইভে বা ক্যামেরার সামনে আসছে কোভিড এর পর থেকে। হ্যাঁ, অনেকেই দেখো, হ্যাঁ। আলটিমেট আমরা যখন মিডিয়াতে বসে এই ক্রিয়াটাকে ওপেন করেছি, হুম। তার মানে আমি রোজগারের জন্য এই পথটাকে অবলম্বন করেছি। আচ্ছা। যখন প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, তখন মানুষের কাছে অর্থ আসার জায়গা কমে গেছে। অনেকেই বলতে পারে তাহলে তুমি কিছু করে নাও। আরে কিছু করা কি, যখন কিছু থাকবে তখন কিছু দিয়ে কিছু হয়, হুম। কিছু না থাকলে কিছু হয় না। হুম। আর কিছু করার যে গল্প শুনেছে এক আধজন সাধক, সেগুলো প্রেত খাবার নিয়ে চলে আসছে। সেই সাধনা আলাদা, চেষ্টা করেছিলাম সেই সাধনা করার, এখনো পর্যন্ত সিদ্ধি লাভ করতে পারিনি। প্রেত খাবার নিয়ে চলে, ও হ্যাঁ। রান্না করে দেবে। হ্যাঁ, হ্যাঁ আমার ভুলেতে আমি সেটা সিদ্ধি অন্যতে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ। আমার যেখানে বসে করা তার বদলে অন্য জায়গায় করেছি, তাই আমি সেই সিদ্ধিটা পাইনি, আমি তার অন্য সিদ্ধি পেয়েছি। হুম। এটা আমার ভুল ছিল। আচ্ছা। তো অনেকে করেছে, অনেক সাধক আছেন যারা আজ মানে হয়তো আমাদের সেই রয়েছেন সেই generation ধরনের। যারা আছেন, এই পুরনো যত আছেন, তাদের তো অ্যাকচুয়ালি সাধনা করেছে, হুম। তারা একটু আসুক, সেটাই আমি চাই। কেন কি, হালে অনেকে অনেক ভাবে উঠে গেছে, অনেক ভাবে উঠার থেকে বেশি তাদের ডায়লগস গুলো বেশি হয়ে গেছে, ঠিক আছে। মুখে মারিতম জগতম আর ফাঁকা কলসি, হ্যাঁ, দুটোরই আওয়াজ বেশি। তো ঠিক আছে, তাদেরকে তারা তাদের মতো থাক, আমাদের সময় নষ্ট করে লাভ নেই, হ্যাঁ, ঠিক আছে। আমরা হ্যাঁ। দেখো, আমি যতটুকু করেছি আমি ততটুকু বলতে পারি। হ্যাঁ। সেই ভাঙ্গারে গিয়ে আমার অভিজ্ঞতা আমি বলতে পারি। যখন আমি এই প্রেতকে ডেকে আনছি, তখন আমাদের ওখানে আরেকজন ছিলেন, তার উপরে সেইটার প্রভাব চলে আসে। আসে। আজও তার কম বেশি শরীর খারাপ রয়েছে। এক দিদির উপরে, দিদি ভাইয়ের উপরে তার একটা প্রভাব চলে এসছে, যার হালকা প্রভাব এখনো রয়েছে তার উপরে। ওটাকে ঠিক করবে কি করে? যখন আমরা রিটার্ন করছি, দিদি বলছে আমার গরম লাগছে, শরীর অস্বস্তি করছে। আমি গিয়ে বললাম যাও ভালো করে স্নান করো ঠান্ডা জলে, সবকিছু হোক, তারপর কি চেঞ্জেস আসছে। তারপর দূর থেকে আমি যতটা পেরেছি তাকে ঝেড়ে দেওয়ার চেষ্টা করেছি। আমার দায়িত্ব ছিল, ওখানে কে আমাকে কে চেনে কি না চেনে আলাদা ব্যাপার, বাট আমার সঙ্গে যারা গেছিল সবাইকে সুরক্ষা করার দায়িত্ব আমি মনে মনে নিয়ে রেখেছিলাম। তাই আমার কাজ ছিল তাদেরকে সেই সালামত বাড়িতে নিয়ে আসা। আর ওটা ভাঙ্গার, দেখতে লাগে ওরকম, সবাই প্রয়োগ করছে। আজও কিন্তু ওখানে চলে। প্রেত আজও হাঁটে, প্রেত আজও বলে, প্রেত আজও চলে। ওটা ওরকমই জায়গা, ওটা কিন্তু ওরকমই জায়গা যেখানে প্রেত এখনো চলে। এবং আমার ওই ভিডিওতে তার প্রমাণ, প্রেত এখনো চলে। প্রেত চলে, ক্যামেরার সামনে এসে সাবজেক্টকে ডিস্টার্ব করে, সেটা কিন্তু প্রমাণিত মাত্র কয়েক মিনিটের চ্যান্টিং এ, মাত্র কয়েক মিনিটের। তাহলে আমরা যে ঘন্টার পর ঘন্টা প্রেতকে ডাকি, যখন সেই ক্রিয়া করলে, সেই শোল মাছ দিয়ে, সেই মাংস দিয়ে, সেই মদ দিয়ে যদি ঠিক মতন সেইভাবে ডাকা হতো সেই মুহূর্তে, তাহলে কি হতো? আর সেটা তো ভর দুপুর বেলা ডেকেছি গো, রাত হলে কি হতো? কাউকে টিস্ততে দিত না ওখানে। এটা ভাঙ্গার। সেই ভাঙ্গারের শক্তি অতটা, যেখানে কেউ খুঁজলাতে যায় না। এই যে বাবারা খুঁজলাক না গিয়ে। আপনি কেমন আছেন এখন? ফিট অ্যান্ড ফাইন, কিছু হয়নি। জ্যান্ত, জল জ্যান্ত, ভাঙ্গারের গল্প বলার জন্য এখনো জীবিত। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি তুমি ওদেরকে সম্মান করো, তাহলে ওরা তোমায় সম্মান করবে। অসম্মানটা কি করে করে ওদেরকে? বেশিরভাগ জায়গায় ভূতে ধরে, দেখবে এখানে কোথায় খোলা চুলে গিয়ে একটুখানি তার সামনে গিয়ে ধাক্কা দিল, থুতু ফেললো, ছেলেরা বাথরুম করে ফেলে, ঢিল ছুঁড়ে মারে, এইসব জায়গার থেকে গিয়ে ভূত তাদেরকে টাচ করে গিয়ে, বা ভূত দাঁড়িয়ে আছে তুমি তাকে ঠেলে গেলে, তখন সে তোমার শরীরের মধ্যে চলে আসে।
অভিজ্ঞতায় কতগুলো প্রেত থাকতে পারে ওখানে? 10,000-এর বেশি থাকতে পারে। থাকতে পারে না, আছেই, আছেই। কনফার্ম। তার কারণ যেখানে বসে আমি তাকে প্রেতকে আহ্বান করছি সেটা শিব মন্দির। আচ্ছা। সেখানে যদি এটা হতে পারে তাহলে জায়গায় কি ছিল? জায়গায় যখন আমার শিষ্যকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাহলে সেই জায়গায় কি ছিল? যেখানে আমি ফোর্টের ওপরে উঠে যখন দেখছি ওই জঙ্গলের ভিতরে, সেখানে যখন আমি কালো ছায়ার বাস দেখতে পাচ্ছি, তাহলে সেই জায়গায় ঢুকলে কি ছিল? যখন আমি ওই বট গাছটায় হাত দিই, লোকেদের গাছে পেচ্ছাপ করে বড় হয়ে গেছে, বাট আমি এখানে কোনো বাথরুম করিনি। বট গাছটায়, গাছের তলায় বাথরুম তো আর হয়নি, কিন্তু গাছটায় হাত দিই, তো সেখানে আমি নিজে অনুভব করি যে এই গাছটার উপর দিয়ে জিনিসগুলো সব ঝুলছে। তোমাকে দেখবার চোখ দরকার। যারা দেখবার চোখ আছে বট গাছটায় যাক, সামনে নয়, বট গাছটার ওই সাইডে যাবে, গিয়ে বট গাছটার একটা কোটর আছে, ঢোকো, বসো, ডাকো, মনে হবে কোটর তোমাকে বন্ধ করে দিচ্ছে। কোটর বন্ধ করে দিচ্ছে? মনে হবে বট গাছ তোমাকে বন্ধ করে দিচ্ছে। মানে অক্সিজেন কম হয়ে যাচ্ছে নাকি? খোলা বস, কিছু সেরকম কিছু নেই। তুমি ঢুকতে পারছো মানে কি? খোলা তো। বট গাছটার তৈরি হয়েছে এরকম ভাবে, মাঝখানটা ঢোকা যাবে। ঢুকে বসো, ডাকো, বন্ধ করে। ওখানে ওরা প্রেতের খাবার দেয় বছরে। বিয়ে হলে, কারোর বাচ্চা হলে ওরা ওদের বুজুর্গদের খাবার দিতে আসে এখানে। সেইখানে যাও না, তোমার আছে ক্ষমতা, যাও, মজা পাবে। তোমার তো মজা, হ্যাঁ, একজন তান্ত্রিক তন্ত্রের এই জায়গায় তো মজার জন্যই যায়। সাধারণ মানুষ যাওয়ার দরকার নেই। সাধারণ মানুষ কিন্তু তার পাশ থেকেই যাচ্ছে, কিছু না, রাস্তার ওই পাশ থেকে। তুমি এই পাশে আসো না, আমি যদি যাই ওখান দিয়ে যদি কেউ ধরে নিয়ে চলে আসতে পারে তো 100%। ভাঙ্গার ঘোড়ার জায়গা নয়, জায়গা নয় না, ভাঙ্গার ঘোড়ার জায়গা নয়। সাধারণ মানুষদের বলবো, ভাঙ্গার ঘোড়ার জায়গা নয়। ভাঙ্গারে যে কোনো সময় যে কোনো ঘটনাই তোমার সঙ্গে ঘটতে পারে, তোমার পিছন পিছন সে আসতে পারে। প্রেতেদের কিন্তু মানুষদেরও ভালো লাগে, তারা পিছন পিছন আসে। আজকে আমার ডাকে তিনি সাড়া দিয়েছিলেন একটাই কারণে, তার মুক্তি পাওয়ার জন্য। আজকে সাধকদের তারাই আওয়াজ দেয় যারা মনে করে যেই সাধক আমার জন্য উপকারী। আজকে প্রেত, ভূত, আত্মা, প্রেতাত্মা তোমাকে তখনই উপলব্ধি করাবে সে আছে যখন তার মনে হবে এ আমার ঘর নষ্ট করছে, আর না হয় সে মনে করবে এ আমাকে বাঁচাতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? প্রেত তোমায় উপলব্ধি করাবে সে আছে তখনই যে এক, সে মনে করলো এ আমার ঘরে ঢুকেছে, আমার জায়গায় ঢুকেছে, আমাকে ডিস্টার্ব করছে, এইটা। দুই, তখনই সে তোমাকে উপলব্ধি করাবে আমি আছি যখন মনে করবে তোমার হাত ধরে তার মুক্তি হবে। যে প্রেতের কান্না তুমি কখনো শোনোনি, আমি শুনেছি নিজের কানে। ভাঙ্গারে? ভাঙ্গারে নয়, আমি কাশ্মীরে শুনেছি। ভাঙ্গারে আমি নিজে দেখেছি প্রেতেদের। যখন আমি ওই বট গাছে দিয়ে তার সঙ্গে কথা, মানে আমি আমার থট তার মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, তার সঙ্গে যোগাযোগ স্থাপন চেষ্টা করেছি, তখন আমি উপলব্ধি করেছি। তখন আমার চোখের সামনে মাঝে মধ্যেই সাবজেক্ট গুলো নড়ছে, আমি দেখেছি। আমি অনেক বেশি খুঁজে লাইনি, তার কারণ আমার ওটা কাজ ছিল না সেদিন। আর শুধু আমরা দুজন গেছি এটা নয়, অনেক মানুষ গেছে, সাধারণ মানুষ রয়েছে সেখানে। আমরা ছাড়াও অন্য মানুষ ঘুরতে গেছে, প্রচুর মহিলারা রয়েছে যারা চুল ছেড়ে ঘুরে বেড়াচ্ছে।
যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। আচ্ছা, এই চুল ছেড়ে ঘুরে বেড়ানোর কনসেপ্টটা কি? সৌন্দর্য বৃদ্ধি পায়, তার পিছনে প্রেমে পড়ে। আহ, মহিলাদের যাদের চুল নেই, হ্যাঁ, তাদের সৌন্দর্য বৃদ্ধি কম, সেই জন্য কুৎসিত মহিলাদের ধরে ভূত কম। ছেলেদের যাদের চুল বেশি, ছেলেদের যাদের বেশি চুল আছে, যে ছেলে দেখতে সুন্দর কম বেশি কুৎসিত ছেলের থেকে সুন্দর ছেলেদের দেখতে মহিলা ভূত ধরে, সেই জন্য মহিলা ভূত ছেলেদের ধরে, আর মেয়েদের পুরুষ ভূত ধরে। মেয়েদের খুব কম মেয়ে ভূত ধরে, না ধরার মতন, ওই রকম হলে তাহলে ধরে, না হলে ধরেই না বলতে গেলে। তুমি দেখবে এই ঘটনাটাই ঘটে। আর তুমি যে কোনো ক্লায়েন্টকে যখন ভূত ছাড়াও, ঠিক আছে, তো ওই টাইমে তার ভূতটাকে কি করে সরাও? মানে বেসিক্যালি আমি এখন ভূত ছড়ানো ছেড়ে দিয়েছি। খুব বাজে জিনিস ভূত ছড়ানো। কেন? ও তোমায় ছাড়তে চায় না। ওর পাকা ধানে তুমি মই দিয়েছো, তোমার পাকা ধানে ও মই দেবে। এরকম বহু লোকে রয়েছে, পরিবার মেরে দিয়েছে। ভূত ছাড়াতে গেছে, বাড়ি বন্ধন না করে বাড়ি এসে দেখে তার ছেলে তার বউ কাউকে না কাউকে নিয়ে নিয়েছে। সেই কারণে এখন আমি আর ভূত ছাড়াতে যাই না। আমার দরকার কি আছে কারুর অত ভালো উপকার করে? খাক না, বিপদে পড়ুক না, 10টা মানুষ জানবে আরো এরকম সাবজেক্ট আছে, তাতে তো মানুষের কাছে পরিচয় হবে। আছে, আজকেও একটা ক্লায়েন্ট এসেছিল আমার কাছে, একই অবস্থা। তার বাচ্চাকে নিয়ে আসতে পারে না, তিনি একটা কবজ একজনের কাছ থেকে বালিশে ঢুকিয়ে রেখেছে। বাথরুমে গেছিল, মেয়ে বাথরুম থেকে এসে বলছে, তুই আমার এই বালিশের ভিতরে কবজ ঢুকিয়েছিস? বাবা বলছে, মেয়ে এইটা বলছে কে? মেয়ে তখন বাথরুমে। এবার অনেকেই বলতে পারে দেখে নিয়েছে লুকিয়ে লুকিয়ে। আচ্ছা, দেখেন অনেকের কাছে অনেকে যে ভূতে ধরা ব্যক্তিদের পাগল ছাড়া আর কিছুই বলে না, বান মারা ব্যক্তিদেরকে পাগল ছাড়া আর কিচ্ছু বলে না লোকে। কিন্তু যার জীবনে ঘটে আর যার পরিবারের ওপরে ঘটে সে জানে বাবা। এখানে সবকিছু তর্ক দিয়ে হয় না। আজকে ভাঙ্গারের ঘটনাটা, যে ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি, আজকে লোক বলতেই পারে ওটার মধ্যে কিছু করা হয়েছে, এমনি এমনি কিছু করা হয়েছে, তো দেখাবো, বলতেই পারে। কে কি বললো তা দিয়ে কিন্তু এই অশোক মহারাজের ওই ঘটনাটা মিথ্যে হয়ে যাবে না। ওই ঘটনাটা সত্যি ছিল। যে মানবে মানো, না মানবে না মানো। না মানলে না মানুক, ঠিক আছে, না মানবে বলে সেটাকে বিকৃত করবে, উইদাউট প্রোটেকশন গিয়ে সেখানে যদি খুঁজলাক না, ধরলেই ভালো। আজকের দিনে এই বুড়ো অবস্থায় দেখো, 50 বছর হতে চললো, 30 বছরের ওপরের অভিজ্ঞতা আমার, 35-36 বছরের ওপরের অভিজ্ঞতা আমার এই তন্ত্র সম্বন্ধে। তন্ত্রের সাধনা 11 বছর বয়সে আমি নাবি। আজকে আমার সন্তানকে দেখে বুঝি আমি কোন বয়সে নেমেছি, তখন আমি কিন্তু বুঝিনি। 14 বছর বয়সে আমি যেসব কাজ কারবার করে এসেছি, আজকে আমার ছেলেকে দেখে আমি বুঝি 11 বছর বয়সটা দেখতে কেমন হয়। 11 বছর বয়সটা দেখতে কেমন আজকে আমি আমার ছেলেকে দেখে বুঝি। আর সেই সময় আমি সাধনায় নেমেছি, অ্যাস্ট্রোলজির দুনিয়াতে নেমেছি। এটা উপরওয়ালার দান, আমি কিছু করিনি। তো সেখানে দাঁড়িয়ে আজকের এই অবস্থা একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে। হোক মানুষের কাজে দেবে, ভুগুক মানুষ কাজে দেবে। আমি তো বারবার ছেড়ে দেওয়ার চেষ্টা করি, আমার ক্লায়েন্টরা আমাকে ছাড়তে দেয় না। আজকে ক্লায়েন্টদের ঠেলায় এই পডকাস্টের দুনিয়াতে আসতে হয়েছে। টিভি মিডিয়া তো যাই না বছরের পর বছর লাইভ করতে, চলছে। টিভি মিডিয়াতে ছাড়তে চাই, রাহুল বলে क्यों छोड़ेंगे आप, तकलीफ क्या है आपको? আজকে রাহুল আমাকে মানে একদিক দিয়ে সাপোর্ট করে আমাকে। সৃষ্টি টিভির কাছে আমি অসংখ্য ধন্যবাদ, মাথা নত আমার ভাই। যে বুক উঁচু করে থাকতো সেই মাথা ওর কাছে ভালোবাসায় নত। আজকে আমি শ্যাম বাবার কাছে যখন গেছি, সৃষ্টি টিভির মালিক, একটা টিভির মালিক, চ্যানেলে টিভি মালিক মানে চ্যানেলের মালিক, তার তো একটা পজিশন আছে রে ভাই। আমি তো আদনা অশোক মহারাজ, সে আমাকে এসছে, আমি ফোন করছি তাকে, সে আমাকে নিতে এসছে শ্যাম বাবাকে দেখাবে বলে, দর্শন করাবে বলে। তাহলে তার ভালোবাসাটা কতটা। ঠকবাজ হলে সেই ভালোবাসাটা থাকতো না। এটা তো
আজকে অনেকে অনেক কিছু ওদের বলে, আজকে তো ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না, কেন করে না? চাইলেই করতে পারে। ও তো অত অর্থের দিক দিয়ে অত উঁচু। তো আমাকে আজকে যখন আমার মনে হয় যে আর করবো না, হয়ে গেল অনেক বছর, তো আমাকে বলে ভেঙে পড়ছো কেন? কেন ছাড়বে? এরা আমাকে ছাড়তে দেয়নি, তাই আজকে আমি এখানে এখনো করছি। কিন্তু অরিজিনালি বলছি, ভুগুক মানুষ, ভোগা দরকার। আর যারা এরকম ভুলভাল করে তাদের পরিবারের ওপরে আসা দরকার। যারা এইসব ভুলভাল বক্তব্য রাখে তাদের ওপর আসা দরকার, তাহলে প্রমাণ হবে সব থেকে বড় যে তন্ত্রের এই দিকটা আছে, তাহলে তন্ত্রটাও আছে। তাদের জীবনে কেউ কুতন্ত্র ক্রিয়া করুক, আমি চাই মার বান তাদের ওপরে, মার দারিদ্র দশা তাদের ওপরে, আমি চাই সবাই তাদের পড়ুক এরকম, এবং তারপর স্বীকার করুক হ্যাঁ তন্ত্র আছে, দরকার লাগলে তখন বিনা পয়সায় কাজ করব। স্বীকার করুক, আগে স্বীকারোক্তি চাই। তন্ত্রকে এরা অপমান করে যারা, তাদের জীবন দশায় এগুলো ঘটুক। আমি চাই দরকার হলে আমি নিজের কোনো পারিশ্রমিক ছাড়া করব, আমি আমার শিষ্য সবাই মিলে গিয়ে করব বিনা পারিশ্রমিকে, কিন্তু বলতে হবে হ্যাঁ আছে তন্ত্র। আমি চাই সবার জীবনে, সেই জন্যই তো ছেড়ে দিতে চাই। ধর তিক্ততা চলে আসে, আবার যখন রেজাল্ট গুলো এক একটা মানুষের জীবনে অলৌকিক ভাবে মা দেয়, তখন আর ছাড়তে পারা যায় না। তোমাকে ক্লায়েন্ট গুলো যখন বলে আমাদের কি হবে, তখন তুমি ছাড়তে পারবে না ওদের মায়ার জ্বালায়। আমার বহু ক্লায়েন্ট আছে, তুমি গিয়ে একবার বলো তাদের সামনে, তোমার চুলের মুঠি ধরে দিয়ে দেবে এখানে। যে যা ইচ্ছা বলে দেয় না, সেই ক্লায়েন্ট গুলোর সামনে বলো গিয়ে। এরকম তো আমাদের ইয়েতেও আছে। চুলের মুঠি ধরে তোমাকে দেবে এখানে, বলো ওদের সামনে তন্ত্র নেই, এরা চিটিংবাজ। কারণ ওরা সেই জায়গা পেয়েছে মায়ের কাছে, আমার কাছে রেজাল্ট নয়, মায়ের কাছ থেকে সেই জায়গা পেয়েছে, মা তাদেরকে সেই আশীর্বাদ করেছে। আজকে মহাকাল, মা রক্ষিণী এরা যদি আশীর্বাদ না করতো তাহলে হতো না। আজকে দু আদনা ছেলে আমাকে বলে ব্ল্যাক ম্যাজিক এই দেশের, ব্ল্যাক ম্যাজিক ওই দেশের। এটা তুই জানিসটা কি ব্ল্যাক ম্যাজিক কোন দেশের? আজকে এগুলোর নাম সবই তো সাধনা, সবই তো আত্মা, প্রেতাত্মা, ভূতাত্মার সাধনা। তল কটা সেই খুঁজে পাবি না, তার উত্তর জানিস না, তুই এবার ব্ল্যাক ম্যাজিকের উচ্চারণ করিস। জিন সবই আত্মা, তো সবই তো আত্মা। তল কটা সেটা জানতে হবে, কোন তলে কে থাকে, কোন আত্মা কোন তলে থাকে, খুঁজে বার করুক দেখি। পাবে না, তো গুরুদেব বলবে, ওই খুঁজতে খুঁজতে রসাতলে চলে যাবে। আচ্ছা, তল যেটা হয়, যেটা ধরো সব থেকে হাইয়েস্ট তল, ঠিক আছে, উপরেও তল আছে নিচেও তল আছে। উপরের যেটা সব থেকে হাইয়েস্ট তল, সেখানে আত্মা কি পাওয়ারফুল বেশি? ওখানে আত্মা কি গো, মহা আত্মা থাকে, ওই তলে মহা আত্মা থাকবে, আর পাপ আত্মা থাকবে নিচে। এবার বলো কোন কোন তলে কে কে থাকে? মহা আত্মা থাকে ওই তলে, যাদেরকে আমরা সাধনা করি, দেব দেবীদের। যাও একটা বলে দিলাম, তাহলে নিচের কোন কোন তলে কে কে থাকে? কালা জাদুর গল্প বলছো, বলো দেখি কোন কোন আত্মা কোন কোন তলে থাকে। আচ্ছা, এই অপদেবীরাও তো একটা নিচে, তারা তো উপর তলে থাকে, নিচের তলে থাকবে না। তাহলে মানে অপর অপর নিচে থাকবে, উপর অপর উপরে থাকবে। আর অপদেবী যারা আমরা বলে থাকি, অ্যাকচুয়ালি তো অপ নয়, বোঝানোর জন্য বলি, তারাও একটা এক প্রকার শক্তি। তোমার বাড়িতে রোজ কেউ ঢিল মারছে, তুমি রাখবে কি রাখবে না? রাখবো। তোমার সত্তার পরিবর্তন হলো কি হলো না? হ্যাঁ, হয়েছে। তাহলে তুমি অপ হলে? না, সত্তার পরিবর্তনে তোমার নতুন রূপের সৃষ্টি হলো, ওখানেও তাই। যদি এইটাই অপ হতো, তাহলে মা কালী অপ, অসুর নিধনের জন্য তার আবির্ভাব, তাই না? তাহলে দেবীর থেকে সত্তার পরিবর্তনে তার আবির্ভাব। তাহলে দেবীর থেকে সত্তার পরিবর্তনে তার আবির্ভাব হলে, তাহলে সত্তার পরিবর্তনে যার যার আবির্ভাব হয়েছে তাদেরকে অপ বলবো কেন? হ্যাঁ, তুমি তো বলোই তারা দেবী। সবাই দেবী, সবাই দেবতা, সবাই শক্তি, শুধু সত্তার পরিবর্তন। আজকে আমি ওখানে গিয়ে যদি ব্রহ্মদৈত্যকে ডাকি, সেটা তো হবে না ভাঙ্গারে গিয়ে।
প্রয়োজন নেই, হঠকারী সিদ্ধান্ত। সেখানে গিয়ে যদি আমি বেতালকে আহ্বান করি, হঠকারী সিদ্ধান্ত। কখন আহ্বান করব আমি আমার লোককে? আমি যখন বিপদে পড়ে গেছি, রক্ষা করে, হে মা রক্ষিণী আসো, হে মহাকাল আসো, হে মা কৃপাময়ী তারা আসো, গুরুদেবরা আসো, আমার সব থেকে প্রিয় চন্দ্রানী আয় রে বাবা বাঁচা আমাকে, এদেরকে ডাকবো। কিন্তু আমি কাজ করার জন্য ওদেরকে ওখানে ডাকবো কেন? ওখানের লোকেদেরকে ওখানের কাজ দেবো। সেই চাপান আমার ক্লায়েন্টের জন্য দিয়ে এসছি, ওখানে খাবার থেকে শুরু করে সবকিছু দিয়ে এসছি। আচ্ছা, তারা কি মানে কি করলো খাবারটা দেওয়ার পরে? একই প্রসেস একই। শুধু সেখানে যখনই তুমি জিনিসগুলো দেবে, আমি তো ওখানে ওই যে রুমটা সেটা তো এমনি মানে চ্যান্টিং করেছি যে এখানটা কি হতে পারে। তো ওইখানে আমি যখন চ্যান্টিং করছি তখন আমার পাশের করিডোরে শিব মন্দিরে ভূত ছাড়াচ্ছে আর একজন, আর ঠিক তার নিচেই ধুনিতে মানে আরেকটু ওই সাইডে গিয়ে মানে এগিয়ে ফোর্টের দিকে গিয়ে নিচের দিকে বা দিকে ওখানেও ভূত ছাড়াচ্ছে, আর আমি এখানে ডাকছি। একবার ভেবে দেখো, এদিকে ভূত ছাড়াচ্ছে, ওদিকে ভূত ছাড়াচ্ছে, আমি এদিকে ভূত ডাকছি। তো এই দুজনের ভূত তো আগেই আসবে, ব্যাপারটা বোঝো। আমি এখানে বসে ভূত ডাকছি, আমার পাশে ভূত ছাড়াচ্ছে, আমার পিছনে ভূত ছাড়াচ্ছে, সেইগুলো তো আগে চলে আসবে, আসতেই পারে। ওইখানে থাকা লোকটাও তো তখন দাঁড়িয়ে, যাকে তুমি দেখতে পাচ্ছ না, যে তোমায় দেখতে পাচ্ছে। ভাঙ্গার কিন্তু এটা, যাকে তুমি দেখতে পাচ্ছ না সে তোমায় দেখছে, এটাই কি ভাঙ্গার? হতে পারে, এটাই ভাঙ্গার। অনেকে লেখে না সত্য ঘটনা অবলম্বনে, সত্যি সত্য ঘটনা অবলম্বনে এটা যদি এরকম আমার ভিউয়ার্স যার ভূত ধরেছে, ঠিক আছে, বা প্রেত বা বান মেরেছে, সেটা তুমি কখন বলবে যে সেইখানে গিয়ে ছাড়াতে হবে? ভাঙ্গারে গিয়ে ছাড়াতে হবে? কখনোই বলবো না। বলবে না? ভাঙ্গারের লোকের জায়গা নেই, তাই ওরা ওখানে ওটা রিচুয়ালটা পালন করে, এবং ভাঙ্গার বিলিভ করে তাদের পূর্বসূরীরা ওখানে আছেন। আমার কোনো পূর্বসূরী নেই, কিন্তু আচ্ছা, তার পূর্বসূরীরা আছে। মানে আমার যদি ভিউয়ার্স একজন যার ভূত এক ধরলো বা প্রেত কিছু একটা হলো, তার উপর চাপলো বা তার বাস্তু খারাপ হলো এই নেগেটিভ ইমপ্যাক্টের জন্য, বিশ্বাস করলে তার প্রতিকার করা হবে, বিশ্বাস না করলে বলা হবে ভুগতে হবে। আচ্ছা, সে যদি তোমার কাছে আসে, ঠিক আছে, এখানেও তার এখানে ক্রিয়া করা হয়। ভূত ছাড়ানোর কাজ করি না এরকম, খুব এদিক ওদিক হলে করে দেওয়া যাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন আর করি না। ভূত ছাড়ার কাজ, চোর ধরার কাজ করি না। আচ্ছা, ওঝা আর তান্ত্রিকের মধ্যে ডিফারেন্স কি? বাজেভাবে বলবো? তান্ত্রিক হচ্ছে পুরো ড্রেস আপ তৈরি করা ব্যক্তি, ওঝা হচ্ছে ড্রেসগুলো খুলে দিয়ে ভিতরে একটা জিনিস পড়ছো সেটার ব্যক্তি। অর্থাৎ যখন তুমি কোনো ছোট জিনিস পড়ছো ড্রেস পরার আগে, ওইটুকু যে কাপড়ের বিদ্যা, ওইটা হচ্ছে ওঝা। আর তান্ত্রিক হচ্ছে পূর্ণ ড্রেস আপ করা। তো পূর্ণ ড্রেস আপ মানে বুঝতে পারছো? তাহলে ওঝার জিনিসটাও ভিতরেই আছে। কিন্তু তা তোমার সাথে যদি এবার বলে অঘরী তো কোনো ড্রেস ছাড়াই থাকে, ড্রেসের কথা বোঝানোর জন্য বলেছি, কিন্তু যে একজন মানুষ যখন ড্রেস করতে যাচ্ছে, আমরা যখন ইনার গার্মেন্টস পরছি, হ্যাঁ, মানে সেটা ফুল ড্রেস আপ না তো? না না, ফুল ড্রেস আপ না। তো ওইটুকুর যতটা শেখা তাকে বলা হয় ওঝা, নার্সারি। আর পুরো ড্রেস আপ করাটা হচ্ছে তান্ত্রিক। গ্রাজুয়েট, বুঝতে পেরেছো? ওই ওঝা তান্ত্রিকের মধ্যে ওঝারা ওই ভুংবাং চুংচাং হুসফুস কুসকুস এইসব করে বেড়াবে। এই ভূত ছাড়ানো কনসেপ্টটা কোনো ব্যাপার নাকি? এটা ভূত ছাড়ানো কোনো ব্যাপার, কোনো বড় ব্যাপার নাকি? ভূত এমনিতে দেখলেই ত্রাই ত্রাই করতে থাকবে একটা ভালো সাধককে। হ্যাঁ, মানে তুই ওর দিকে তাকাবে, ও মনে মনে মন্ত্র বলবে, আমি তোমাকে দেখিয়ে দেবো আমার আছে ক্লায়েন্টকে। চুপচাপ বসিয়ে রেখে দিয়েছি, তাও আমি কোনো কিছু না করে আমার চেয়ারে বসিয়ে ওকে ওর চেয়ারে বসিয়ে রেখে দিয়েছি, ওকে আসতেই দিইনি। পুরো ও আসার চেষ্টা করছে, আমি শুধু আমি ওখানে বসে বসে মন্ত্র বলে, আমার আছে রেকর্ডিং করা। আর খুব ইয়ে আছে তারা, মানে বেয়ারা টাইপ। হ্যাঁ, ওই নামই বলতে চাইছেন। হ্যাঁ, গৌতম না কি বলছে, তোমার কাছে দেওয়া আছে তো? হ্যাঁ, তাহলে কোনো ব্যাপার নাকি ভূত ছাড়ানো? ভূত এত সাহস হয়ে যাবে, আত্মার এত সাহস হয়ে যাবে আমার সামনে বসে লাফালাফি করবে? তাহলে আমি কোন তান্ত্রিক? আমি কোনো তান্ত্রিকই না।
তাহলে আমি এক আন্তরিক হয়ে যাব। ওর জন্য যদি এই সোর ওই সোর এই হামা ওই ঝামা, তাহলে মন্ত্রের জোর কি, আমার মালার জোর কি, আমার হাতের জোর কি? সামগ্রী পর্যন্ত দৌড়তে হবে। ঠিক। দরজা ধাক্কালে পুলিশ, এই কথা শুনলেই চোর পালায়, তার মানে পুলিশের জোর আছে। কারণ পুলিশ যদি গুলি চালায় ধুম ধুম ধুম, তারপরে যদি চোর পালায়, তাহলে পুলিশ নোটে অ্যান্টি সোশ্যাল, ওর কোনো জোর নাই। হ্যাঁ, সেরকম তান্ত্রিকের সামনে প্রেতের কি রে ভাই? এক একজন প্রেত আলাদা ব্যাপার, সেটা সেই মাপের। তার জন্য তামঝাম ষষ্ঠী পুজো করতে হবে। তুই কিসের তান্ত্রিক? এই জ্বালাবে, ওই ছুড়বে, সেই ছুড়বে। তাহলে তুমি এতদিন সাধনা করেছো কি? মন্ত্র ফু মারবে কি? কিছু যদি না থাকে তাহলে তুমি প্রেত ছাড়াতে পারবে না। সেটাই। কিছু যদি তোমার কাছে না থাকে, সামগ্রী, সর্ষে না থাকে, আগুন না থাকে, কিছু না থাকে, তাহলে তুমি ছাড়াতে পারবে না। যদি সাধক হয় তাহলে পারো। তো উত্তর আবার জিজ্ঞেস করলে কেন? কোনো কিছুর প্রয়োজন হয় না। তন্ত্রের সেই শক্তি থাকলে কিসের প্রয়োজন? আমার গুরুদেব তো এরকম কি, ও তোর ঘরে বসে আছে, নিয়ে যাই, প্রেতকে নিয়ে চলে গেল এমনি প্যান্ট পুন খুলে। আচ্ছা। আমার গুরুদেব তো প্যান্ট জামাও পরে না, ল্যাংটো হয়ে ঘুরে বেড়ায় কাজের সময়, আর এমনি সময় একটা গামছা, সেই জন্য কাউকে উঠতে দেয় না, সারাক্ষণ ল্যাংটোই থাকে। সেই মাপে রয়েছেন তিনি, তাই বর্তমানে যে গুরু বেঁচে আছেন, আর আমার আগের গুরুরা সব তো চলেই গেছেন, দেহই রেখে দিচ্ছে, এক্স ওয়ার্কার এক গুরু। এখন যিনি বেঁচে আছেন তিনি তো প্রেতকে বলে চল আমার সঙ্গে। আর এদের তো তাহলে কি করবে? এরা তো ষষ্ঠী পুজো করে দেবে, বস্তা বস্তা জিনিস এনে বসবে। আর পেট ছাড়াতে গিয়ে যদি অনেক জিনিস লাগে, তাহলে তো তাকে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক জিনিস লাগবে, ডবল জিনিস লাগবে, বেশি জিনিস লাগবে। তার তো কিছুই লাগলো না, ওই একটা হাড্ডি তাও থাকে সঙ্গে, ওই হুসখাস ফুস চল। এই হলো সাধক। তামঝাম কিসের? আমার এক গুরু বলতো, মানে আমার যে গুরু চলে গেছেন, সাধক কিসের ওরকম? সাধক সেই যে চলতে চলতেও কাজ করতে পারবে। আমি আজকে বস্ত্র পরি আলাদা ব্যাপার, আমার গুরু চলে যাওয়ার পর আমি সবসময় বস্ত্র পরি। আমার গুরু এসবও পছন্দ করতেন না। কি হবে? লোককে দেখায় হবে কি তুমি তান্ত্রিক? তুমি তান্ত্রিক, তুমি জানো তো, এর বেশি আর কিছুর দরকার নেই। তোমার কাছে যে আসবে তার জন্য করবা। ঠিক। সেই ঘটনার পডকাস্ট করলে সেই ঘটনা সেরকমই। তারাপীঠ শ্মশানে বসে আছি সাধনার জন্য, তো সামনে এক সাধক এসছেন, আমরা বসে আছি সাধনার জন্য, আমাদের ভয় দেখাচ্ছেন। সাধক তিনি বড় হয়ে যাচ্ছেন, ছোট হয়ে যাচ্ছে। সাধক বড় হয়ে যাচ্ছে, আমরা ছোট হয়ে যাচ্ছি। ছোট হয়ে যাচ্ছে। আজকে তারাপীঠ শ্মশান না, সেই সময় শ্মশান। সেই সময় গাছ থেকে শিকড় নাবতো, ডাল নাবতো, যে সময় কবরের মধ্যে ঢুকিয়ে দিত পা টেনে, সেই সময়কার গল্প বলছি। তো আমার সঙ্গে আর একজন রয়েছে, সে বিড়িটা খেয়ে গাছের মধ্যে খোঁচা দিয়ে দিয়েছে। আমার গুরুদেবের প্রাণ ছিল ওই গাছটা, আমরা বিপদে পড়লেই ওইখানেই খোঁচলাতে দিতাম। মিনিট খানেকের মধ্যে গুরুদেব হাজির, এসেই খিস্তি। এখন খিস্তিটা দিলে লোকে বলবে পডকাস্টে খিস্তি দিচ্ছে। তো যারা সেই মাপের গুরুদেবদের সঙ্গে থেকেছে তারা জানে যে গুরুদেব কিরকম খিস্তি দেয়। আগে খিস্তি দেবে, পরে কথা বলবে। তো দু চারটে বেরোলে পিছনে আরো 6-8টা বেরিয়েছে। তারপর বলা হলো কি হয়েছে, না ব্যাপার হচ্ছে উনি ভয় দেখাচ্ছেন, বড় হয়ে যাচ্ছেন, ছোট হয়ে যাচ্ছে। তো ওই মদের বোতল সামনে ছিল, ওটাই বলে নেন খান, আপনি বড় মানুষ। তাকে বিনীত ভাবে বলছে আপনি বড় মানুষ। মদের বোতলটা ধরে হাত জোর করে তাকে বলছে আপনি বড় মানুষ, আপনি কারণটা সেবন করুন, বাচ্চাদের ভয় দেখাবেন না। লোকটা কারণ খাওয়ার সাথে সাথে এখানে ফিট উল্টে গেছে। এবার আমরা চলে এসেছি ভোরবেলা, সূর্য ওঠার আগে। গুরুদেব বলছে চল চল চল। কোথায়? শ্মশান যাবো। বেশ ভালো, চলো। কেন? সাধারণ যেটা কি হচ্ছে, কেন? বললো ফেলায় আসি যেটা ওটা তুলি। দুটো গালাগালি ছিল কিন্তু, ডট ডট।
ফেলা এসে যেটা তুলি, সূর্যের আলো পড়লে মরে যাবো। এই হলো তান্ত্রিক। মানুষকেই কন্ট্রোল করবে। এই হলো তান্ত্রিক। আমার আর একটা গুরু, এই গুরু চলে যাওয়ার পর আর এক গুরু ছিল, জেঠু বলতাম। তারাপীঠের বুকে অনেকেই চেনে কানাই জেঠু বলে, আমার জেঠু। তিনি তোমার কাছে কিছু চাইলো, ধর একটা বিড়ি চাইলো, তাতেও তোমার বান মারবে, দিলেও বান মারবে, না দিলেও বান মারবে। সেটা তুমি বলেছো। এই ভয়ঙ্কর গুরু আমার। আর আমার যে এখন গুরু, সেটা ফুল তার কাটা। হ্যাঁ, ছাতার মধ্যে প্রেতদের নিয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, রাত্রিবেলা বৃষ্টি নাই কিছু নাই, ছাতা নিয়ে প্রেত নিয়ে ঘুরে বেড়ায়। তার ক্ষমতাই এত, তার প্রেতে তাকে একটু পরিহাস করেছে পুলিশ ভ্যান, তা পুলিশ ভ্যানটাকে উল্টে দিয়েছে। এই হলো তার প্রেত। তার বেতাল আজকের ডেটে দাঁড়িয়ে আমি যে বেতালের ক্রিয়া করি, আমি আমার গুরুদেবের কাছেই দিয়ে আসি যে বেতালদের এই খাবারটা তুমি যাবে। এবার ভাঙ্গারে কি হলো যে ওখানটায় এইগুলো করলে তারপর ফিরে আসি? প্রথম তো ওই দিদিকে ধরলো, ধরার পর মানে ধরলো মানে টাচ লেগে রয়েছে, তো ওই কোন রকম আমি এমনি বন্ধন করে রেখে দিয়েছিলাম, হয়ে গেল। তারপর তো ওই আমার শিষ্যকে নিলাম, শিষ্যকে করলাম। তার আগে হচ্ছে বট গাছের গল্প ছিল। এই সব করে তারপর ভাঙ্গর থেকে রিটার্ন আসি। কিন্তু ভাঙ্গর থেকে রিটার্ন আসলে কি হবে, ওটা আমার হোটেল অব্দি এসছে। অরেঞ্জ কালারের আলো ছিল, তার মানে সেই আত্মাটা ভালো ছিল। অরেঞ্জ কালার একদম। মানে তোমার শিষ্যকে ধরেছে যে সেই এসছে? না, আমি যাকে দেখেছি সেই এসছে। আচ্ছা, যাকে আমি কাজটা ন্যস্ত করেছিলাম, যাকে আমি আমি বলেছিলাম যে আমার এই মনের ইচ্ছেটা আমি যেটা বলেছিলাম, সে এসছে। সেই ভাঙ্গার থেকে জয়পুর এসছিল। জায়গাটাকে আরো এক্সপ্লোর করলে আরো অনেক ভৌতিক জায়গা পাওয়া যাবে। ওখানে না পাওয়ার কিছু নেই। তুমি কখনো গেলে রেগিস্তান, ফাঁকা শুনশান এরিয়াটাও শুনশান। ভাঙ্গারের এরিয়া বাদ দিয়েও বাইরে তোমার ওদের উপস্থিতি আমি অনুভব করেছি। বাইরেতেও তারা রয়েছে, তা কিন্তু পরিষ্কার। কারণ আমি আসার সময় কাউকে বলিনি এখনো পর্যন্ত এই ঘটনা। আমি আসার সময় দাঁড়িয়ে থাকতে দেখেছি রাস্তার পাশে, দাঁড়িয়ে থাকতে। এখন মানে দিন না রাত? দিনের বেলা, রাত নয়। আমরা ভাঙ্গার থেকে বেরিয়ে এসেছি দুপুরের মধ্যে, দিনের বেলা আমি রাস্তা অব্দি থাকতে দেখেছি। সন্ধ্যেবেলা আমার সন্ধ্যে 8টা-9টা হবে, আমি যখন হোটেলে, তখন আমি আমার রুমেটাকে দেখেছি। প্রথম অরেঞ্জ কালারের আমি সারাক্ষণ আলোটাকে দেখতে পাচ্ছি, মাঝে মধ্যে রুমটা অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে। শুধু আমি নয়, আমি তো কাউকে জেনারেল বলি না, কারণ এটা আমার থেকে থেকে অভ্যেস এদের সাথে। আমার শিষ্য বলছে কিছু আছে মহারাজ, মনে হচ্ছে আমাদের সঙ্গে পিছনে এসছে। কেন, তোর কি কোনো কিছু অসুবিধা হচ্ছে? বলছে না, আমার না লাগছে বারবার, কিছু রয়েছে এই ঘরে। ও সারাক্ষণ আমার সঙ্গে থাকে, তাই নিশ্চিন্ত। গুরু বাবা আছে, আমার কি আছে। ওকে কখনো জিজ্ঞেস করবো, ও একটাই কথা বলবে, ও গুরু বাবা আছে, আমার কি আছে। তা হবে ও বুঝবে, আমার কিছু বোঝে না। মানে আমি যেরকম আমার গুরু আছে, ওটা যে গুরু বাবা আছে সে বুঝবে। না না, কিছু হয়নি, বস ওই আমাদের সঙ্গে একটা এসছে। ও এসছে। যদি একলা থাকতো তখন ওটা প্রবলেম ছিল যে এসছে কিছু হচ্ছে, কোনো প্রবলেম নেই। তখন ঘেমে যেত না? তখন তো ভাবতে হবে যে আমি এবার কি করবো। ওর কি করবে ভাববার নেই, তো লোক আছে আমার, সে কি করবে সেটা সে ভাববে, আমি ভাববো না। ভাঙ্গারকে কখনো ছোট করে দেখার জায়গা নেই। ভাঙ্গার ভৌতিক জায়গা। অ্যাজ আ মানুষ তোমার ভাঙ্গার কেমন লেগেছে? আর অ্যাজ আ তান্ত্রিক বা ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট তোমার ভাঙ্গার কেমন লেগেছে?
মানুষ হিসেবে আমি ওখানে দাঁড়িয়ে ভাবলাম বাইরে খাওয়ার জায়গাগুলো কেন ভিতরে রাখতে পারতো, বেশ মজা হতো, হ্যাঁ। পিকনিক স্পট একটা হতো। হুম। তান্ত্রিক হিসেবে বাইরেই খাবার রাখাটা ঠিক হয়েছে, ভিতরে রাখলে গন্ডগোল হয়। মানুষ হিসেবে ভাঙ্গার খুব বাজে, যাওয়ার দরকার নাই। তান্ত্রিক হিসেবে ভাঙ্গার খুব ভালো, হেভি জায়গা। রোল হবে। একজন পডকাস্টার, হুম। রিসার্চার, মানুষ হিসেবে ভাঙ্গারে গিয়ে বেশ কিছু রিলস বানানো যায়। একজন তান্ত্রিক হিসেবে ভাঙ্গারে গিয়ে রিলস বানানো ঠিক নয়। আচ্ছা। প্রত্যেক জিনিসের সঙ্গে প্রত্যেক জিনিসের আইডেন্টিটি চলে আসে। সেই জন্য বলে তাজমহলের ছবিটাও বাড়িতে রেখো না, সম্পর্ক নষ্ট হয়। সেরকম ভাঙ্গারেতে ছবিটা রাখাটাও কিন্তু ভালো নয়। সম্পর্কের জায়গায় সমস্যা হতে পারে বা জীবনের জায়গাও সমস্যা হতে পারে। তাই ভাঙ্গারে গিয়ে নিজের রিলস বানানোর দরকার নেই, অন্য কিছু বানানো। তুমি এমনি পডকাস্টিং করছো সেগুলো করে ছেড়ে দিচ্ছ মার্কেটে, আলাদা ব্যাপার, বাট তুমি তোমার ফোনে সেটাকে জমিয়ে রেখে দিও না। বাস্তুটা খারাপ। ভাঙ্গারে পুরো বাস্তু খারাপ, খারাপ। পুরো বাস্তু খারাপ, তো নরক বাস্তু। ভাঙ্গারে গিয়ে তুমি পা দিয়ে ঢুকলে বুঝতে পারবে ওটা কিন্তু নরক বাস্তু, 100% বাস্তু খারাপ। বসবাস করতে পারেন। প্রাণ কোথায়? অত প্রাণ নিয়ে নিল। শ্মশান ঘাট, তুমি জিনিসে হাত দেবে, এক জায়গায় ঠান্ডা এক জায়গায় গরম। কারো প্রমাণ করার দরকার হলে যাক ভাঙ্গারে গিয়ে হাত দিতে থাকো, প্রত্যেক আইটেমের ওপর পরিষ্কার বোঝা যায়। বট গাছ কত ঠান্ডা, হাত দিলে বুঝবে, বরফের মতন ঠান্ডা ভিতরটা। যখন আমি ধরি, যখন আমি ওদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করি, বরফের মতন ঠান্ডা। যে ঘরে আমি বসে আছি সেই ঘরে আলো নেই, ক্যামেরায় কখন আলো বাড়ছে কখন অন্ধকার হয়ে যাচ্ছে, কি করে হয় ভাই? কখনো আলো বাড়ছে কখনো আলো কমছে। ভাঙ্গারের শক্তিটা এতটা। ভাঙ্গারের সব জায়গার তাপমাত্রা এক নেই। ভাঙ্গারের জেলের ভিতরের নিচের দিকটা তাপমাত্রা কম, ভাঙ্গারের ওপরের দিকের তাপমাত্রা আলাদা। ভাঙ্গারের ডান সাইড দিয়ে রাস্তা দিয়ে ঢুকে জঙ্গলের দিকের তাপমাত্রা আলাদা, এবং জঙ্গলের দিকের রাস্তা তুমি গেলে তুমি বুঝতে পারবে যে ভাঙ্গারের রাস্তায় কিছু আছে। স্ট্রেট রাস্তায় না, স্ট্রেট রাস্তা শুরু করে ডান দিকে ঘুরে গেছে, স্ট্রেট রাস্তা শুরু করে বাদিকে ঘুরেছে, যেদিকে কেউ যায় না, কারণ সামনেই ফোর্টটা রয়েছে, কিলাটা রয়েছে, ওই সবাই ওই দিকে ঢোকে। ডান দিক আছে, ঢুকে যাও জঙ্গলের দিকে, ঢুকলেই বুঝতে পারবে তুমি কোনো সুনসান জায়গায় চলে এসছো, যেখানে বাদিকে এত লোক রয়েছে আর তুমি ডান দিকে রয়েছে, যত সামান্য ঢুকেছো। শুধু ওই দোকানের সামনে আর দোকানের পিছন, ঢোকো দোকানের ওদিকে, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কিন্তু অন্য জগতে ঢুকছো। এটা ভাঙ্গার, যেখানে ভাঙ্গার মানুষকে অনেক কিছু দেয়, মানে খারাপই দেবে। আত্মাদের দুনিয়াতে কখনো ভালো কিছু হয় না, যাওয়াটাই ঠিক না। গেলে প্রোটেকশন নেওয়া দরকার, কোনো পাকামি বাজেভাবে পিঁয়াজি করতে যেও না। যাচ্ছ চুলটুল বেঁধে যাবে, খুব বেশি আতর পাতর মেরে যেও না, গন্ডগোল হয়ে যাবে। পারলে প্রোটেকশন নিয়ে যাবে। খুব ভালো হনুমান চালিসা পাঠ করতে থাকো, ঘুরতে থাকো, ঘোরার জায়গা একটা কিছু দেখবে, একটা ঐতিহাসিক জায়গা। এ তো ওই ইতিহাসের বই পড়লেই তোমরা পাবে, কানে বাবরের আমলের সময়কার জিনিস, রাজওয়ারদের জায়গা ভাঙ্গার। বাট কিলাটা তো তার আগে খুব ভালো ছিল, পরে না সেটা ঐতিহাসিক, ভৌতিক ঐতিহাসিক হয়ে গেল। হ্যাঁ, ওখানে ভূতের উপস্থিতি তুমি বুঝতে পারবে, 100% তুমি ভূতের উপস্থিতি বুঝতে পারবে ভাঙ্গারে। তাহলে আজকে একটা জায়গার সম্বন্ধে শুনলাম মহারাজের কাছে, নিজস্ব এক্সপিরিয়েন্স। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পরের পডকাস্টটাও এরকম ভালো ঘটনা নিয়েই হবে, প্লেলিস্টটা চেক করে নেবেন।
আর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। সত্যটা ভয়ঙ্কর।